দেখুন, বিএনপি ডে 1 থেকে তার মেসেজটা খুব স্পষ্ট করে বলেছে। কি বলেছে? বিএনপি কিন্তু অস্বীকারের সংস্কৃতির দিকে যায়নি। আপনি দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডিনায়াল মোডে নাই, একদম না। এটা কিন্তু একটা বিরাট পজিটিভ চেঞ্জ। আমরা সবসময় আমরা দেখেছি এক ধরনের ডিনায়াল মোড, যে না, ও আমাদের দলের না, কিংবা আমাদের দলে অন্য দল থেকে এসে জুড়ে বসেছে, এগুলো কথা কিন্তু আমরা কেউ বলিনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ওয়াদা করেছেন যারাই এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত থাকবে দল থেকে দেন অ্যান্ড দেয়ার বহিষ্কার, এবং 3000-এর উপরে এর এখন পর্যন্ত বহিষ্কার হয়েছে। আমি নিজের দলের এই ধরনের কথা আমি নিজে মিডিয়াতে বলেছি। এটা কিন্তু আরেকটা নিউ এক্সাম্পল যেটা আমরা বিএনপি দল হিসেবে সেট করেছি, এবং আমরা কোনো লুকোছাপার মধ্যে যাইনি, আমরা কোনো অস্বীকারের মধ্যে যাইনি। আমি দলের একজন দায়িত্বশীল পদে থাকা মানুষ, আমি মিডিয়াতে বলেছি যে ধরনের ঘটনা ঘটছে এবং বিএনপি তড়িৎ পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে এগুলো তো ফৌজদারি অপরাধ, তাই না? কাউকে ভয় দেখানো, চাঁদাবাজি, কেন শুধু সাংগঠনিক ব্যবস্থা? কেন শুধু সাংগঠনিক? তাহলে দেশে কি একটা সরকার নাই? এলাকাতে কি পুলিশ নাই? তারা কি ব্যবস্থা নিচ্ছে মিশু? আমি যদি বলি এই ঘটনাগুলো ঘটতে দেওয়া হচ্ছে, ঘটনাগুলোকে কেউ কোনো মহল হয়তো নীরবে উৎসাহিত করছেন কোনো বিচারের মধ্যে না যেয়ে, বিকজ তারা বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ চাইছেন। এই প্রশ্ন যদি আমি সাহস দেখাবে উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে, অন্তত উপজেলা পর্যায়ে? সেই সাহস না আমরা নতুন বাংলাদেশ, আমরা না নতুন বাংলাদেশ রচনা করতে চলেছি? আমরা নতুন সংবিধানের কথা বলি, নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন পুলিশের কথা বলি, নতুন প্রশাসনের কথা বলি, নতুন সরকারের কথা বলি, নতুন ধারার রাজনীতির কথা বলি। তাহলে এই ওসি কেন পারবে না? যেখানে এই ওসি জানে যে দল ইটসেলফের একটা গ্রিন সিগন্যাল আছে। আমাদের দলের জনাব তারেক রহমানের নেতৃত্বই তো চূড়ান্ত, এর ওপরে তো আর কেউ বলবার নাই বাংলাদেশে, তাই না? সো তিনি যখন বলছেন যে আমি তাকে বহিষ্কার করছি, মানে দল তাকে বহিষ্কার করছে, এবং তিনি বলছেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতা যাই বা দল মানে দেশ পরিচালনার দায়িত্বে যাই, নির্বাচিত হয়, এই প্রতিটি ঘটনার আমরা ফৌজদারি ব্যবস্থা নেব, এবং সেই সময় যদি কোনো নতুন ঘটনা ঘটে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে আমরা রাষ্ট্রকে মানে বাধ্য করব যেন ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়। এরকম গ্রিন সিগন্যাল যখন টপের কাছ থেকে আসে, একদম টপ, আপনি বলতে পারবেন না যে এটা মাঝ পর্যায়ের কোনো নেতা, নট ইভেন স্ট্যান্ডিং কমিটি, হি ইজ অ্যাবভ দ্যাট, হি ইজ দ্য চেয়ারপারসন। তো এই মানুষটির কাছ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরও পুলিশ কার সিগন্যালে ব্যবস্থা নেয় না আপনি বলেন তো? এটা তো সন্দেহের জন্ম দেয়। কারণ এই যে আপনি শুরু করেছিলেন আপনার প্রশ্ন, যখন আপনি আমার ভাই আহদীপকে প্রশ্ন করছিলেন যে আপনারা বিএনপিকে টেম্পো স্ট্যান্ড নাম দিয়েছেন, আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হর হামেশা এইসব প্রচারণা দেখছি। আমি যখনই নির্বাচন চাই, আমার দল যখনই নির্বাচন চায়, আমার মহাসচিব যখনই নির্বাচনের কথা বলে, সঙ্গে সঙ্গে নিচে কমেন্ট চলে আসে, এক দল গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, তারা এখন চাঁদা তোলায় টেম্পো স্ট্যান্ড থেকে এখন দেশ জুড়ে তারা ইয়ে করতে চায়। আপনারা দেখেছেন না এই কমেন্টগুলো? অসংখ্য। এবং এটাই হচ্ছে এখন তাদের একমাত্র পুঁজি, সরকারে যারা আছে এবং এই সরকারের ব্যাকিং এ যারা আছে, তাদের একটাই পুঁজি হচ্ছে রাজনৈতিক দলগুলোকে রাজনীতির মাঠ থেকে তকমা দিয়ে, ট্যাগিং দিয়ে, মানে আজে বাজে কথা বলে সরিয়ে দেওয়া। কারণ তাদের তো জনভিত্তি নাই, যেটার উপরে বেস করে তারা পলিটিক্সটা করবে। লাভটা কি বা অর্জনটা কি? আপা ইলেকশন ডিলে করো, যতদিন পর্যন্ত না আরেকটা বিকল্প রাজনৈতিক দল গঠিত হয়, ইলেকশন ইয়ে করুক। আপনি আমাকে বলেন, আমাদের সরকার প্রধান বলছে কেউ তো তাদের যাওয়ার কথা বলছেন না। উনি যদি আল জাজিরা ইন্টারভিউটা দেখেন। থ্যাংক ইউ, আমি ওই জায়গাতেই আসছিলাম। আপনি আরো ব্যাকে যান। শুরু হলো কাকে দিয়ে? সার্জিস আলমকে দিয়ে, 5 বছর দেখতে চাই। তারপরে আসলো কে? ফরিদ আক্তার, আমরা কি নির্বাচিত নই? তারপরে আসলো কে? স্বরাষ্ট্র, যিনি বললেন মানুষ তো চায় আমরা 5 বছর থাকি, এমনকি আজীবন থাকি, এই কথাও আসে। তারপরে শেষমেশ আল জাজিরাকে যখন বললেন প্রধান উপদেষ্টা, মানুষ তো খুশি, মানুষ তো কেউ এই সরকার নিয়ে অসন্তুষ্ট নন। তার মানে কি? আমরা তো তার মানে বুঝি, তাই না? আমরা পলিটিক্স করি, আমরা মানুষের গালি খাই, আমরা আমাদের যুক্তি তুলে ধরি, আমরা আমাদের মাঠের আন্দোলন চালাই, আমরা আমাদের কর্মীদের সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত কর্মী সভা করি। আমরা তো জানি যে একেবারে রুট লেভেলের মানুষটি কি চায়, কি ভাবছে। বিশ্বাস করেন মিশু, আমি 4 দিনের সফরে উত্তরাঞ্চলে গিয়েছিলাম, দিনাজপুর, রংপুর আর গাইবান্ধা।
একটা মানুষ, প্রায় প্রতিটা সেমিনারে আমাদের 700 থেকে 1000 মানুষ ছিল, একদম কমন পিপল, আর আমার দলের নেতাকর্মী তো আছেই। একটা মানুষ প্রশ্ন করে নাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে কি হবে বা এটা বিষয়টা কি। একটা মানুষ জানতে চায় না প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য। কেউ জানতে চায় না একজন ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে সমস্যা কি। কেউ বলে নাই যে দলের প্রধান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি হতে হবে। তাদের প্রশ্ন কি ছিল? তারা কিন্তু ভোট কবে না, তাদের প্রশ্ন ছিল আপনারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যান, মানুষ কিন্তু এখন অনেক স্মার্ট মিশু, আপনারা শিক্ষায় কি করবেন, স্বাস্থ্যে কি করবেন, চাকরি সমস্যা সমাধানে কি করবেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, ভোটটা আপনারা কবে আনবেন এবং কিভাবে আনবেন, কি প্রক্রিয়ায় আপনারা ভোটের দিকে যাবেন। এবং নেতাকর্মীদের প্রশ্ন ছিল আমরা কোন টার্গেট সামনে রেখে প্রস্তুতিটা নেব। ভোটের কিন্তু একটা আলাদা প্রস্তুতি আছে, দলের একটা প্রস্তুতি থাকেই সবসময়, বড় দলগুলো থাকে, ব্যক্তির থাকে না, তো আমার তো একটা প্রস্তুতি আছে। তার মানে কি এই সংস্কার, আপনি যে প্রশ্নগুলো তুললেন এগুলো তো আসলে সংস্কারের প্রশ্ন। এই সংস্কারটা কে করবে? ধরেন বিএনপি বলছে যে নির্বাচিতরাই সংস্কার করবে, এমনকি সিপিবি বাসদের সঙ্গে যে বৈঠক তারপরেও বেরিয়ে বলা হয়েছে যে সংস্কার বাস্তবায়নের বিষয়টি নির্বাচিত সরকারের উপরই ছেড়ে দিতে হবে। রুহিন হোসেন প্রিন্সকে আমি কোট করছি। তাহলে নির্বাচিত সরকার তো এতদিন ছিল, আপনি যে ফরম্যাটেই বলেন, ধরেন 2014 পর থেকে না হয় আমরা ধরে নিলাম এটি অনির্বাচিত চূড়ান্ত অর্থে, কিন্তু তার আগে তো আমরা একাধিক নির্বাচিত সরকার দেখেছি। সেই নির্বাচিত সরকারগুলো কতখানি সংস্কার করেছে, যেটার যুক্তিতে আদিবরা বলছে যে সংস্কার যতটুকু মৌলিক সংস্কার এই সরকারে করে যেতে হবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। ফলে নির্বাচিত সরকার তো আমরা দেখেছি, আসলে খুব বেশি সংস্কার কি হয়েছে, বা মানুষ কি সেই ভরসা পায়? আসলে আমরা এই মুহূর্তে সংস্কার বলতে যেই বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নটি, এবং সংবিধান সংস্কারের জন্য যেই যেই জায়গায় সংস্কার আনা প্রয়োজন সেই জায়গার বিষয়ে সবচেয়ে আগে কোন দলটি কথা বলেছে? বিএনপি। 2016 সালে ভিশন 2030 কথাগুলো বলা হয়েছে, আজ থেকে 9 বছর আগে। তারপরে তো 27 দফা 31 দফা আমরা দিয়েইছি। এবং আপনি যদি দেখেন যে নতুন কোনো সংস্কার বা নতুন কোনো উদ্ভাবন কিন্তু আমরা জুলাই অভ্যুত্থানের পরে দেখি নাই। মোটা দাগে আমরা যেই কথাগুলো বলেছিলাম সংস্কারের বিষয়ে সংবিধানে, সেগুলোই কিন্তু এখনো বলা হচ্ছে। 1, 2 হলো সংস্কার করবার জন্য তো আপনার ম্যান্ডেট দরকার হবে, এবং বিশেষ করে যদি আপনি সংবিধান সংস্কার করতে চান, 142 অনুচ্ছেদ সংবিধানের স্পষ্ট বলে দিচ্ছে 2/3 মেজরিটি ছাড়া আপনি পারবেন না। 3 হচ্ছে মিশু, এখন আপনি সংস্কার করলেন, পরবর্তী যেই সরকারটি আসবে তারা সেই সংস্কার যদি না চায়, তারা কিন্তু লিগ্যাল ওয়েতেই সেটাকে অ্যামেন্ড করে চেঞ্জ করে ফেলতে পারে। তো এই সংস্কারটা করে কি লাভ হচ্ছে যদি আপনি পরবর্তীতে সেটাকে অটুট নাই রাখতে পারেন, তাই না? সেজন্যই তো ওনারা ওই যে গণ অধিকার কি বলে, গণভোটের কথা বলেন, কিংবা সংসদ নির্বাচনের আগে আরেকটা নির্বাচনের কথা বলেন। গণপরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারাই পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে থাকবে, তাই না? সেই গণপরিষদ নির্বাচনে যখন 2/3 মেজরিটি মানুষ এক সুরে কথা বলবে, তখন এই সংবিধান অনুযায়ী, এক্সিস্টিং সংবিধান অনুযায়ী, সেটা তো তখন অটোমেটিক্যালি সংবিধানের অংশ হবে, তাই না? যে অ্যামেন্ডমেন্ট গুলোর ব্যাপারে তারা বলবে। সো ঘুরে ফিরে তো একই হচ্ছে বিষয়টা। কি আমি সরাসরি খাচ্ছি, আপনি হাতটা পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে খাচ্ছেন, এর বাইরে কিন্তু আর বেশি কিছু না, একই জিনিস। আর 3 হচ্ছে, আপনি যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর কথাও দেখেন, জামাত, আমাদের গণতন্ত্র মানে বাম গণতান্ত্রিক জোট যারা, তার বাইরে আছে গণসংহতি, গণ অধিকার পরিষদ আছে, বিএনপির সঙ্গে যারা দীর্ঘদিন অ্যালায়েন্স হিসেবে ছিল, মান্না ভাইদের নাগরিক ঐক্য সহ অন্যান্য যে রাজনৈতিক দল, প্রত্যেকেই কিন্তু একটি কথাই বলছে যে এই যে সংস্কার সংস্কার সংস্কার, আজকে 9 মাস হতে চলল, এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো কিছু কি আসলে এসছে সামনে? উল্টো আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা, আমরা দেখতে পাচ্ছি ঘরের দরজায় এসে যুদ্ধ হয়তো বা করা নাড়ছে, আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে আরেকটি দেশের ক্রীড়ানকে পরিণত করবার একটা, মানে আমি জানি না এটাকে আমি কি বলবো। আপনি দেখুন
এই সরকারটিকে আসলে আপনি বিশ্বাসী বা করবেন কি করে? আমি জানি এই কথা বলবার পরে অনেক রকম সমালোচনা গালাগালির মধ্যে আমাকে পড়তে হবে। আমি স্পষ্ট বলছি, সরকারটিকে আপনি কি করে বিশ্বাস করবেন? আমি দুটো উদাহরণ আপনাকে দেই। এক হচ্ছে, যখন জাতিসংঘের মহাসচিব দেশ থেকে গেলেন, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন না 1,80,000 রোহিঙ্গা ফেরত চলে যাবে। গেল তো নাই না, একটা রোহিঙ্গাও গেল না, উল্টা 1,13,000 না কত হাজার রোহিঙ্গা বাংলাদেশে এর মধ্যে এই 1 মাসের মধ্যে অনুপ্রবেশ করেছে। সত্য না সত্য না? না, এটা বোধহয় পুরো সময়টা এই 9 মাসে। আমি তো 1,80,000 পাঠানোর কথা, সে তো একটা গেলই না। এর মধ্যে আবার 1,13,000 আর 30,000, আমি এক্সাক্ট ফিগারটা ভুলে গেছি, অনুপ্রবেশ করেছে তার আমলে। সত্যি কি ঠিক কি ঠিক না? আচ্ছা, 2 হলো, যেই সরকারের উপদেষ্টার সঙ্গে প্রেস সচিবের কথা মেলে না, যেই সরকারের প্রেস সচিব যা বলে তার সঙ্গে আবার ধরেন ফর এক্সাম্পল মোদির সঙ্গে যখন বৈঠক হলো, দ্বিপাক্ষিক বৈঠক, সেখানে ভারত একরকম ভাষ্য দিল, বাংলাদেশ থেকে আরেক রকম ভাষ্য আসলো। কোন ভাষ্যটাকে ধরবেন? ইভেন পাকিস্তানের সঙ্গে যখন বসলো, আমাদের সরকার দাবি করলো যে আমাদের যে পাওনা আছে সেটা পাকিস্তান মিটিয়ে দেবে, আমাদের যে আমি ওনার এই বক্তব্যটি দেখেছি এবং প্রাথমিকভাবে আমি একটু অবাকই হয়েছি। কারণ বাংলাদেশ কি এই মুহূর্তে কোনো যুদ্ধ অ্যান্টিসিপেট করছে, বা উনি কি ভাবছেন যে বাংলাদেশের চারদিকের যে পরিস্থিতি তাতে বাংলাদেশ কোনো না কোনো একটা যুদ্ধের অংশ হয়েও যেতে পারে? আমি এই কথাটি বলছি এই কারণে যে আপনি জানেন বর্তমানে মিয়ানমার নিয়ে কিন্তু একটা মানবিক করিডোর দেয়া হবে কি হবে না। সরকার প্রাথমিকভাবে বলেছিল যে অ্যান্টনিও গুতেরেস তিনি তার যখন ভিজিটে এসেছিলেন তখন তিনি বোধহয় এই ব্যাপারে সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনা হয়েছে তারপর থেকে, এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা হচ্ছে যে জাতিসংঘের এক রকমের অনুরোধেই সরকার নীতিগতভাবে সিদ্ধান্তে এসছে যে একটা মানবিক করিডোর দেয়া যায়, তবে তার শর্ত কি কি হবে সেই বিষয়গুলো উনি এই মুহূর্তে ডিসক্লোজ করতে চাননি। তার কয়েক ঘন্টা পরে আমি দেখলাম প্রেস সচিব আমাদের প্রধান উপদেষ্টার তিনি পুরোপুরি অস্বীকার করলেন। তিনি বললেন যে না, আমরা জাতিসংঘ থেকে এরকম কোনো আলোচনা হয়নি বা জাতিসংঘ আমাদের এরকম কোনো অনুরোধও করেনি, কিন্তু তিনি বললেন যে আমরা নীতিগতভাবে এটা করা যায়, লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়। উনি যদি জাতিসংঘ থেকে এরকম কোনো অনুরোধ না এসে থাকে তাহলে পররাষ্ট্র উপদেষ্টা সেটি বললেন কি করে? সেটি আবার তিনি যখন প্রেস সচিবের কাছে গেল তিনি বললেন যে আমরা সেই ব্যাপারে একমত যে একটা লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়। তো কাদের সাথে ওনারা একমত হলেন? যদি কোনো না কোনো তরফ থেকে অনুরোধ না এসে থাকে তাহলে তো আসলে একমত হবার বিষয়টি আসে না। আর 2 হচ্ছে লজিস্টিক সাপোর্ট যেটা বলা হচ্ছে, আমি কি নিরাপত্তা বিশেষজ্ঞ যারা আছেন তাদের কথাগুলো আমি শুনছিলাম, সেটাও তো আপনার রাস্তা দিয়ে মিয়ানমারে যাবে, সেটাও করিডোর। এবং মিয়ানমারের উপরে ভারতের যেমন ইন্টারেস্ট আছে তার চেয়ে বেশি ইন্টারেস্ট আছে চায়নার, ইন্টারেস্ট আছে আমেরিকার, ইন্টারেস্ট আছে রাশিয়ার, কেউ কেউ বলছেন ইসরায়েলের ইন্টারেস্টও আমরা উড়িয়ে দিতে পারি না। অর্থাৎ রাখাইনকে ঘিরে এক একটা ভূরাজনীতির শক্তি যারা, তারা এক একটা দেশের এক এক রকম ইন্টারেস্ট আছে। সেইখানে বাংলাদেশ যখন তাকে মানে হিউম্যানিটেরিয়ান করিডোর বা মানবিক করিডোরের কথা যেটা বলা হচ্ছে সেটা দেয়, কোনো না কোনো পক্ষকে সেটি রুষ্ট করবে, এবং যেই পক্ষকে এটি রুষ্ট করুক না কেন তারা যে এই বিষয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে এরকম ভাববার কোনো কারণ নাই। সো বাংলাদেশ কি কোন রকম অশান্তি বা বাংলাদেশের ভূমি অশান্ত হবার কোনো কিছু কি এই সরকার অ্যান্টিসিপেট করছে? তাদের কাছে কি এমন কোনো তথ্য আছে? এবং সবচেয়ে বড় কথা, মিয়ানমারে কিন্তু এই মুহূর্তে জান্তা সরকার না আরাকান আর্মি কারা আসলে ক্ষমতায় আছে এটি নিয়েও একটা টালমাটাল অবস্থা, কারণ তারা একটা গৃহযুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে এবং রাখাইনের বোধহয় 75 to 80% আরাকান আর্মির দখলে। এখন আরাকান আর্মি তো কোনো বৈধ সরকার নয়। আপনি কি আরাকান আর্মির সঙ্গে আলোচনা করছেন? আপনি আসলে কার সঙ্গে করছেন? অন দি আদার হ্যান্ড, পাকিস্তান এবং ভারত যেই কথাটি দিয়ে আপনি শুরু করেছিলেন সেখানের অবস্থাও খুবই অশান্ত। এবং দেখুন, এই 26 জন মানুষকে হত্যার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে ভারত তাদের নিজেদের গোয়েন্দা ব্যর্থতা, তাদের কাছে ইনফরমেশন না থাকা, এবং পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য যেই জায়গাটা দিয়ে
থাকে এবং নিরাপত্তা চাদরে যেই জায়গাটি ঘিরে রাখা হয় সেই জায়গাটিতে এরকম ঘটনা ঘটলো, ভারত এটি ঘটতে দিল। এখন এখানে তো ষড়যন্ত্র তত্ত্বও কেউ কেউ বলছেন যে ভারতের সবচেয়ে বেশি লাভ যদি হয় তাহলে তো সেটা বিজেপি সরকারের, কারণ তারা মুসলমানদের উপর ক্র্যাকডাউন চালাচ্ছে গত কয়েক বছর ধরে, নির্বাচনের রাজনীতি ভীষণ রকম হিন্দুত্ববাদের উপর নির্ভরশীল। সো এই ঘটনার পেছনে বিজেপির হাত নাই, এটাও কি উড়িয়ে দেয়া যায়? বিকজ আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে তিনি যখন নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন একটা তীর্থযাত্রীদের ট্রেনের মধ্যে কিভাবে দুর্ঘটনা ঘটিয়ে সেখানে মুসলমানদের উপর একটা ম্যাসাকার চালানো হয়েছিল। সো এখন আমি দেখছি যে একইভাবে গুজরাটে বাঙালি মুসলমান সন্দেহে ভারতীয় মুসলমানদেরকে উচ্ছেদ করা হচ্ছে, তাদের বাসা বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আমি দেখলাম MiG-22 কেনা হচ্ছে কয়েকটি। সো এগুলো আসলে অনেকে বলছেন যে যত না যুদ্ধের অস্থির, ভীষণ রকম অস্থির। তো তাহলে সেখানে আমাদের প্রস্তুতি রাখতে অসুবিধা কোথায়? আমাদের প্রস্তুতি রাখতে কোনো অসুবিধা নেই। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, তাদেরকে আসলে ট্রেন করা হয়, তাদেরকে মানে যথাযোগ্য সম্মানে এবং সম্মানিতে রাখা হয়, কারণ দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে যেন তারা কাজে আসতে পারে। কিন্তু সেই রকম কোনো পরিস্থিতি কি তৈরি হতে যাচ্ছে? আমি এই কথাটি আরো বেশি জোর দিয়ে বলছি বিকজ এই ধরনের সিচুয়েশনে সাধারণত পার্লামেন্ট বসে এবং পার্লামেন্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়। এদিকে আমরা এমন একটি সরকারের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছি যে এই সরকারটি নিজেদের মধ্যেই কোনো মানে সামঞ্জস্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন এক কথা, তো প্রেস সচিব বলছেন আরেক কথা।